এই ভিডিওটা দেখার পর আর আপনাকে কাউকেও জিজ্ঞাসা করতে হবে না যে কোন মিউচুয়াল ফান্ডে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড আপনি নিজেই সিলেক্ট করে নিতে পারবেন। বেশ কিছুদিন আগে আমার পরিচিত একজন আমাকে দুটো মিউচুয়াল ফান্ডের স্ক্রিনশট পাঠিয়েছিলেন। একটা ছিল মিড ক্যাপ ফান্ড আর একটা স্মল ক্যাপ ফান্ড। তিনি জানতে চেয়েছিলেন যে এই মিউচুয়াল ফান্ড দুটো কেমন, অর্থাৎ এই মিউচুয়াল ফান্ড দুটো ইনভেস্ট করা যেতে পারে কি না। তো আমি চেক করে দেখলাম তিনি যে দুটো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করেছেন সে দুটো মিউচুয়াল ফান্ড গত এক বছরে সবথেকে বেশি রিটার্ন দিয়েছে, এবং সম্ভবত সেই কারণের জন্যই তিনি ওই দুটো মিউচুয়াল ফান্ডই সিলেক্ট করেছেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করি আমরা একটা জিনিসকে খুব গুরুত্ব দিই, সেটা হলো যে গত 1 অথবা গত 3 বছরের পারফরমেন্স। কিন্তু আপনাকে দেখতে হবে যে যখন আপনি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করছেন তখন শুধুমাত্র রিসেন্টলি মিউচুয়াল ফান্ডটা কেমন পারফর্ম করেছে শুধু এইটাই দেখবেন, নাকি তার সাথে আরও কিছু দেখতে হবে। তো আমার এই ভিডিওতে আপনাকে আমি বলবো যে আপনি যখন মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন তখন আপনি প্রধানত কোন কোন প্যারামিটার্সগুলো দেখবেন। প্রথম যে প্যারামিটার সেটা হলো যে কনসিস্টেন্ট পারফরমেন্স এগেনস্ট বেঞ্চমার্ক, অর্থাৎ বেঞ্চমার্কের এগেনস্টেতে আপনার পারফরমেন্সটা কতখানি কনসিস্টেন্ট। এই যে কথাটা আমি বললাম কনসিস্টেন্ট, তো কনসিস্টেন্ট শব্দের অর্থ হলো যে আপনার পারফরমেন্স যেটা হবে সেটা বারবার ভালো হবে। তো আপনাকে বেঞ্চমার্কের এগেনস্টেতে বারবার ভালো পারফরমেন্স করে দেখাতে হবে। এইবার বেঞ্চমার্ক ব্যাপারটা কি? বেঞ্চমার্ক হলো যে প্রতিটা যে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে তার একটা বেঞ্চমার্ক আছে, যে বেঞ্চমার্কের এগেনস্টেতে আমি ওর পারফরমেন্সটাকে ইভ্যালুয়েট করবো যে ওই বেঞ্চমার্কের থেকে কতখানি ভালো অথবা খারাপ পারফর্ম করেছে। যেমন ধরুন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বম্বে স্টক এক্সচেঞ্জ অথবা ন্যাশনাল স্টকস এক্সচেঞ্জেতে প্রথম যে 100 কোম্পানি আছে তাদের যে পারফরমেন্স সেটাকে আমরা বেঞ্চমার্ক ধরবো, কারণ লার্জ ক্যাপ তো মেনলি ওইগুলোতেই ইনভেস্ট করে। তেমনিভাবে যখন আমি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড সিলেক্ট করব সেক্ষেত্রে আমার বেঞ্চমার্ক হবে নিফটি অথবা সেন্সেক্সের 150 টিআরআই, অর্থাৎ ওই 150টা মিড ক্যাপ কোম্পানির যে রিটার্ন তার এগেনস্টেতে এই মিড ক্যাপ ফান্ডটা কীরকম রিটার্ন দিয়েছে। তেমনিভাবে স্মল ক্যাপের ক্ষেত্রে নিফটি 250, অর্থাৎ 250টা যে স্মল ক্যাপ কোম্পানি আছে প্রথম তাদের এগেনস্টেতে ওই স্মল ক্যাপ ফান্ডটা কীরকম রিটার্ন দিয়েছে। এইবার আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। মনে করুন আপনি মিড ক্যাপ ফান্ড খুঁজছেন, তো মিড ক্যাপ ফান্ডের ভেতরে একটা পপুলার ফান্ড হচ্ছে এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড। এবার যদি আপনি দেখতে চান যে এই এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড তার যে করসপন্ডিং বেঞ্চমার্ক তার সাপেক্ষে কীরকম রিটার্ন দিয়েছে, তো এক্ষেত্রে তার বেঞ্চমার্ক যেটা সেটা হলো নিফটি মিড ক্যাপ 150 টিআরআই। এবার যদি আমি দেখি যে গত 3 বছরে এই বেঞ্চমার্কের পারফরমেন্স হচ্ছে 38.84%, সেক্ষেত্রে এই ফান্ডের পারফরমেন্স হচ্ছে 36.78%। তো আমি দেখতে পাচ্ছি কি যে বেঞ্চমার্কের থেকে বেশি পারফর্ম করেছে 3 বছরে। এবার আমি দেখব যে 5 বছরের রেসপেক্টেতে বেঞ্চমার্ক আর এই ফান্ডের রিটার্নটা কেমন। 5 বছরে বেঞ্চমার্ক রিটার্ন দিয়েছে 16.97%, সেখানে এই ফান্ডটা রিটার্ন দিয়েছে 19.20%। এটাও ভালো পারফর্ম করেছে বেঞ্চমার্কের থেকে। এইবার আমি আরও লং টেনিওরে দেখব যে 10 বছরের টেনিওরেতে কী ব্যাপারটা সেটা একটু দেখে নিই। সেক্ষেত্রে আমি দেখছি যে 10 বছরের ক্ষেত্রে বেঞ্চমার্ক রিটার্ন দিয়েছে 21.17%, সেক্ষেত্রে এই ফান্ডটা রিটার্ন দিয়েছে 22.61%। তিনটে ক্ষেত্রেই 3 বছর, 5 বছর, 10 বছর তিনটে ক্ষেত্রেই এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড তার যে করসপন্ডিং বেঞ্চমার্ক আছে তাকে বিট করতে পেরেছে, তার থেকে ভালো রিটার্ন দিয়েছে। সুতরাং যখন আমি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করব তখন আমি আমার এই র্যাডারেতে কিন্তু এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ডকে রাখবো। তো প্রথমে তো আমি বেঞ্চমার্কের এগেনস্টে পারফরমেন্সটা দেখে নিলাম। এরপর আরও একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে পারফরমেন্স এগেনস্ট ক্যাটাগরি। কারণ এমন হতেই পারে যে বেঞ্চমার্কে বিট করেছে এরকম অনেকগুলো ফান্ড নিয়ে আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে দেখতে হবে যে ওই ক্যাটাগরির ভিতরে যে ফান্ডগুলো আছে তাদের ভেতর কীরকম রিটার্ন আসছে সেটাও আপনাকে দেখতে হবে। এবং এক্ষেত্রে আমি যেটা দেখব যে ওই ক্যাটাগরির যে ফান্ডগুলো আছে তাদের যে গড় বা অ্যাভারেজ রিটার্ন আছে তার সাপেক্ষে আপনি যে ফান্ডটা চুজ করছেন সেই ফান্ডে কীরকম রিটার্ন দিয়েছে। একটা এক্সাম্পল নিয়ে আপনাকে দেখিয়ে দিই। মনে করুন আমি মিড ক্যাপ ফান্ডের কথাই ধরে নিচ্ছি। তো মিড ক্যাপ ফান্ড যেগুলো আছে, বিভিন্ন কোম্পানি যেসব ফান্ডগুলো অফার করেছে তার মধ্যে থেকে যে ফান্ডগুলোর বয়স 3 বছর বা তার বেশি আছে সেই ফান্ডগুলোকে আমি নিয়ে নিয়েছি। দেখুন আপনাকে পুরো আমি লিস্ট দেখাচ্ছি। এই লিস্টে প্রায় 20 থেকে 25টা ফান্ড আছে। এইবার প্রতিটা ফান্ডের ক্ষেত্রে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে 3 বছরের রিটার্নটাই দেখাচ্ছি যে 3 বছরের কত রিটার্ন আছে ইন্ডিভিজুয়াল, সেটাকে আপনাকে আমি শো করলাম। এইবার আমি কি করব যে ওই যে ফান্ডগুলো আছে ওই ফান্ডগুলোর যে রিটার্ন আছে সেই রিটার্নটা আমি অ্যাভারেজ বের করব। আপনি দেখুন এক্ষেত্রে আমার রিটার্ন অ্যাভারেজ ক্যালকুলেট যেটা হয়ে এসেছে সেটা হলো 32.15। এইবার আমি দেখব কোন কোন ফান্ড আছে যেগুলো কিনা ওই 32.15কে বিট করতে পারছে। এবার যে এক্সাম্পলটা আমি শো করছি ওই এক্সাম্পলটাতেই আপনি যদি দেখেন আপনি প্রথমেই দেখতে পাবেন যে এডেল
মডেল ওয়াইজ মিড ক্যাপ ফান্ড সেটা কিন্তু 34.77 রিটার্ন দিয়েছে, অর্থাৎ এটা বেঞ্চমার্কে বিট করতে পেরেছে। তারপরে যদি আপনি আরও লিস্টের নিচের দিকে যান তখন আপনি দেখতে পাবেন যে কোটাক এমার্জিং ইকুইটি ফান্ড এটা তার বেঞ্চমার্কে বিট করতে পেরেছে। এরকম যে ফান্ডগুলো বিট করতে পেরেছে আপনি দেখে নিন। এবার আমি শুধু 3 বছরে এখানে আপনাকে শো করলাম, আপনাকে শুধু 3 বছর দেখলে হবে না, আপনি 3 বছরের সাথে সাথে 5 বছরটা দেখবেন, 5 বছর তার সাথে সাথে 10 বছরটা দেখবেন। 3টে দেখার পর তবেই তো আপনি ঠিক করতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই কনসিস্টেন্সিটা দেখবেন যেটা আমি বেঞ্চমার্কের ক্ষেত্রে আগে দেখেছিলাম। তারপর আপনি সিলেক্ট করবেন যে এমন কোনো ফান্ড যেটা কিনা 3 বছরেও তার ক্যাটাগরি অ্যাভারেজকে বিট করতে পেরেছে, 5 বছরেও ক্যাটাগরি অ্যাভারেজকে বিট করতে পেরেছে, 10 বছরেও ক্যাটাগরি অ্যাভারেজকে বিট করতে পেরেছে। এই 3টে যখন হয়ে যাবে তার ভেতরে যে ফান্ডগুলো পাবেন যেটা 3টেতেই ভালো করেছে সেটাকে আপনি শর্ট লিস্ট করলেন। তো আপনার দুটো ক্রাইটেরিয়া হয়ে গেল শর্ট লিস্ট করার। এবার তারপরে যে ফান্ডগুলো বেঁচে রইলো সেই ফান্ডগুলোকে নিয়ে যাবেন আপনি পরের টেস্টের জন্য। যখন আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব তখন শুধু রিটার্ন দেখলেই হবে না, তার সাথে আমাকে দেখতে হবে যে কতখানি রিস্ক নিয়ে কতখানি রিটার্ন দিয়েছে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেইগুলো চেক করার জন্য আমি 3টে প্যারামিটার্সকে দেখব। প্রথম যে প্যারামিটার সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো যে কোনো ফান্ড তার যে অ্যাভারেজ পারফরমেন্স তার থেকে কতখানি ডেভিয়েট করেছে। তো এইটুকু শুনে হয়তো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হলো না। আরও ক্লিয়ার করার জন্য আপনাকে একটা এক্সাম্পল দেবো, এই এক্সাম্পল থেকে আপনি পুরো ক্লিয়ার করে নিতে পারবেন ব্যাপারটা। মনে করুন আমি একটা ফান্ডের কথা বলছি, জাস্ট 2 বছরের রিটার্ন নেব। ধরুন একটা ফান্ড প্রথম বছর 14% রিটার্ন দিয়েছে, দ্বিতীয় বছর 16% রিটার্ন দিয়েছে। ঠিক অন্যভাবে আরেকটা ফান্ড প্রথম বছর 12% রিটার্ন দিয়েছে এবং দ্বিতীয় বছর 18% রিটার্ন দিয়েছে। এইবার আপনাকে আমি যদি বলি যে এর মধ্যে কোন ফান্ডটাকে আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ কোন ফান্ডের ক্ষেত্রে আপনি কমফোর্টেবল, আপনি কিন্তু বলবেন যে আমি প্রথম কেসেতেই কমফোর্টেবল। কারণ হচ্ছে দেখুন যে দুটো ক্ষেত্রেই কিন্তু অ্যাভারেজ রিটার্ন সমান। 14 আর 16 এর অ্যাভারেজ করবেন সেক্ষেত্রেও 15 আসবে, আবার 12 আর 18 এক্ষেত্রে যদি আপনি অ্যাভারেজ করেন তাহলেও 15 আসবে। তো দুটো ক্ষেত্রে অ্যাভারেজ তো 15ই এলো, তাহলে কি দুটো ফান্ডই একই? না, এক না। কেন এক না? কারণ আপনি বলবেন যে প্রথম ক্ষেত্রে এর যে ভোলাটিলিটি সেটা কম। কারণটা কি, যদি আমি অ্যাভারেজ দেখি এই 15-র সাথে এর যে ডিফারেন্সটা অর্থাৎ 15 থেকে কত কম হলো সেটা যদি আপনি দেখেন যে 15 থেকে 1 কম হয়ে 14 হতে পারে, অথবা 15 থেকে 1 বেশি হয়ে 16 হতে পারে। তো এর যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা কম আছে, অর্থাৎ আপনি যদি খুব খারাপ হয় তাহলে আমার 14 হবে, যদি আমার খুব ভালো হয় তাহলে আমার 16 হবে। ডিফারেন্সটা দুটোর মধ্যে কম। এবার আপনি দ্বিতীয় কেসের কথা ভাবুন। দ্বিতীয় কেসেতে 12% 1 বছর রিটার্ন দিল, 1 বছর রিটার্ন দিল 18%, অ্যাভারেজ তো 15ই এলো। কিন্তু আপনি দেখুন যে অ্যাভারেজের সাপেক্ষে যদি ইন্ডিভিজুয়াল রিটার্নটা দেখেন যে অর্থাৎ 15%-এর সাপেক্ষে 1 বছর 12 হলো, 3 কম হলো, ডিফারেন্সটা বেশি। আবার 1 বছর 3 বেশিও হলো। যত বেশি এই ডিফারেন্সটা হবে তত আপনি বেশি ডিসকমফর্ট ফিল করবেন। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আরও বেশি ডিফারেন্স, মানে এরকম হলো যে 1 বছর 8% রিটার্ন দিল আর 1 বছর 22% রিটার্ন দিল, অ্যাভারেজ 15ই হলো। কিন্তু যদি আপনি তফাৎটা দেখেন এর যে অ্যাভারেজ 15-র সাথে একদিকে 15 সাপেক্ষে 8, আবার একদিকে 15 সাপেক্ষে 22। তো এই কারণের জন্যই আমাদের যেটা দেখতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা চেক করতে হবে, এবং আমরা সবসময় এইটাই চাইবো আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যেন কম হয়। তো আপনি যখন একটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন তখন আপনি দেখবেন যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত, অর্থাৎ এই ডেভিয়েশনটা যেন কম হয়। যত ডেভিয়েশনটা কম হবে তত এই যে রেঞ্জের ডিফারেন্সটা এটা কম হবে এবং সেক্ষেত্রে আপনি বেশি কমফোর্টেবল হতে পারবেন। এরপরে আরেকটা প্যারামিটার্স আমি দেখব। তো এই বিটা ব্যাপারটা কি? বিটা হলো যে বেঞ্চমার্কের সাপেক্ষে আপনার মিউচুয়াল ফান্ডের ভোলাটিলিটি। মনে করুন মার্কেট ডাউন হচ্ছে, তো সেক্ষেত্রে বেঞ্চমার্ক কতটা ডাউন হলো আর আপনার যে মিউচুয়াল ফান্ড সেই মিউচুয়াল ফান্ড কতটা ডাউন হলো এইটার তুলনা করব। যদি এমন হয় যে মার্কেট ডাউন হলে আপনার যে বেঞ্চমার্ক সেইটা যতটা ডাউন হচ্ছে এবং যে মিউচুয়াল ফান্ডের কথা বলছি সেই মিউচুয়াল ফান্ডটা দুটো যদি সমান রেশিওতে ডাউন হয় তাহলে আমি বলবো এর বিটা 1। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করুন আমি ওই SBI ম্যাগনাম মিড ক্যাপ ফান্ডটাই নিলাম। এবার যখন ডাউন মার্কেটেতে আপনার নিফটি 150 TRI যেটা কিনা ওর বেঞ্চমার্ক সেটাও যতটা ডাউন হয়েছে আর ওই SBI ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড ওটাও সেমভাবে ডাউন হয়েছে, সমান ডাউন হয়েছে, তাহলে আমি বলবো এর বিটা 1। আর যদি এমন হয় যে আপনার ওই বেঞ্চমার্ক সেটা যতটা ডাউন হয়েছে তার থেকে আপনার যে মিউচুয়াল ফান্ড ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড সেটা বেশি ডাউন হয়েছে, তাহলে কি হলো আপনার বিটা বেশি। তো বিটা বেশি হলে তো খারাপ, কারণ কি যে আপনার ভোলাটিলিটিটা বেশি হয়ে গেল, বেঞ্চমার্ক অতটা ডাউন হয়নি, তার থেকে আপনার যে পোর্টফোলিও সেটা বেশি ডাউন হয়ে গেছে। আবার এইটা উল্টোটাও হতে পারে যে আপনার বেঞ্চমার্ক যতটা ডাউন হয়েছে তার থেকে আপনার যে ফান্ড সেই ফান্ডটা কম ডাউন হয়েছে। তো আপনার জন্য কোনটা ভালো? আপনি কোনটা চাইবেন? আপনি অবশ্যই এইটাই চাইবেন যে বেঞ্চমার্ক যতটা ডাউন হয়েছে তার থেকে আমার ফান্ডটা যদি কম ডাউন হয় সেটাই তো আমি ভালো বলবো।
তো সেই জন্য আমাদের বিটাটা যত কম হবে তত ভালো। এইবার আরেকটা জিনিসও কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হলো তো আমি চাইছি যে বিটাটা যেন কম হয়, অর্থাৎ আমার রিস্কটা যেন কম হয়। তো এই বিটাটা কম করতে গিয়ে আমি এমন ফান্ডে ইনভেস্ট করব যে ফান্ডের রিটার্নটাও খুব কম হবে। তো সেটাও তো আমি চাই না। আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি কী কারণের জন্য? আমি তো ভালো রিটার্ন পাওয়ার জন্য ইনভেস্ট করছি না। তো আমি এমন সেফ স্টকেতে ইনভেস্ট করলাম যে স্টক থেকে ভালো রিটার্ন হলো না, তো সেক্ষেত্রে হয়তো স্টক আমার ডাউন হলো না কিন্তু রিটার্নও হলো না। তো সেইটা চেক করার জন্য আপনাকে আলফা চেক করতে হবে। আলফা মানেটা কি? আলফা হলো যে আপনার ওই যে বেঞ্চমার্ক, সেই বেঞ্চমার্কের এগেনস্টেতে কতখানি এক্সট্রা রিটার্ন দিয়েছে। মনে করুন যখন মার্কেট আপ আছে তখন ওই যে বেঞ্চমার্ক আছে সেই বেঞ্চমার্কটা 100 রিটার্ন দিয়েছে। এবার আপনার ফান্ডটা যদি 104 রিটার্ন দেয় তাহলে আমি বলবো যে আপনি 4% এক্সট্রা রিটার্ন দিয়েছেন। এই যে 4% এইটা হলো আলফা। তো আপনাকে সবসময় চাইতে হবে কি যে আপনার আলফাটা যেন অ্যাটলিস্ট 0 থেকে বেশি হয়, অর্থাৎ বেঞ্চমার্কের থেকে বেশি হয়। যত বেশি দেবেন ততই ভালো। সেই কারণের জন্যই আপনি যখন মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন তখন আপনি এইটাই নিশ্চয়ই চাইবেন যে এমন হবে যে বিটাটা 1 বা তার থেকে কম হবে, আবার আলফাটা 0 থেকে বেশি হবে। এইটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য একটা ভালো মিউচুয়াল ফান্ডের অপশান হতে পারবে। এইবার আপনাকে আমি শো করছি যে মিড ক্যাপ ক্যাটাগরিতে যে ফান্ডগুলো আছে 3 বছরের উপর যে ফান্ডগুলো হয়েছে তার এই আলফা, বিটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেমন ছিল সেটা আপনি চাইলে এই লিস্ট থেকে দেখে নিতে পারেন। এবং এইটা আমি এই জন্যই আপনাকে শো করলাম, যখন আপনি বেস্ট মিড ক্যাপ ফান্ড সিলেক্ট করবেন তখন তো আপনার এগুলো লাগবে। তখন এই সবগুলো আপনাকে ডাউনলোড করতে হবে সিস্টেম থেকে, এবং ডাউনলোড করে আপনাকে চেক করতে হবে যে কোনটার ক্ষেত্রে আলফা বেশি আছে, কোনটার ক্ষেত্রে বিটা কম আছে, কোনটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম আছে। সেগুলো দেখে আপনি বেস্ট মিউচুয়াল ফান্ডটা সিলেক্ট করবেন। এরপর লাস্টের যে জিনিসটা আমরা দেখবো সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে এক্সপেন্স রেশিও। দেখুন যখনই আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তখন আপনি যে টাকাটা এই মিউচুয়াল ফান্ডে জমা করছেন সেটা লামসাম হতে পারে বা সেটা আপনি এসআইপিতেই করুন না কেন, মিউচুয়াল ফান্ড কোম্পানি কিন্তু আপনার এই টাকাটা ম্যানেজ করার জন্য আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকার থেকে কিছু টাকা ওর চার্জ হিসাবে কেটে নেবে, এবং সেটাকে পার্সেন্টেজে হিসেব হয়। 1 বছরে 100 টাকায় কত টাকা কাটছে সেটা আমি ক্যালকুলেট করব। মনে করুন ধরুন কোনো মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও যদি বলি আমি 1.3, তার মানে হচ্ছে যে ওই মিউচুয়াল ফান্ড কোম্পানি প্রতি 100 টাকা হ্যান্ডেল করার জন্য প্রতি বছর আপনার 1 টাকা 30 পয়সা কাটবে। এবার এই এক্সপেন্স রেশিওটা রেগুলার যে মিউচুয়াল ফান্ড সেগুলোর ক্ষেত্রে বেশি হয়, আবার যেগুলো ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড হয় সেগুলোর ক্ষেত্রে কম হয়। কারণ রেগুলার মিউচুয়াল ফান্ডে মাঝখানে একটা থার্ড পার্টি থাকে যারা ওই মিউচুয়াল ফান্ড হাউসের ডিস্ট্রিবিউটার, সেই কারণের জন্য কি হয় তাদেরকেও একটা কমিশন দিতে হয়। তো যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন অবশ্যই চেষ্টা করবেন যে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে। এবার এই ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো যদি দেখেন, এই যে যতগুলো আমি মিড ক্যাপ ফান্ডের নাম নিলাম সেইগুলোর ক্ষেত্রে এবার কার এক্সপেন্স রেশিও কেমন সেটা তো আপনাকে চেক করে দেখতে হবে। আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার টাকাটা ম্যাক্সিমাম ফিজেই চলে যাক। তো আপনি দেখবেন যে সবথেকে ভালো মিউচুয়াল ফান্ডগুলো আমি সিলেক্ট করে ফেলেছি, তো তখন আপনি চেক করবেন যে কার এক্সপেন্স রেশিওটা কম আছে। তো সবথেকে কম যার এক্সপেন্স রেশিও আছে আপনি সেই মিউচুয়াল ফান্ডটাকে সিলেক্ট করতে পারেন। তো এইভাবে বিভিন্ন যে প্যারামিটার্সগুলোর কথা আমি বললাম, মেনলি 4-5টা প্যারামিটার্স, এইগুলো দেখলেই আপনি মিউচুয়াল ফান্ড সিলেকশনের 80% করে নিতে পারবেন। এইবার বাকি যে 20% আছে সেইগুলো, যেমন ধরুন মিউচুয়াল ফান্ডের আপনি পোর্টফোলিওর যে ব্রেকআপ সেটা দেখতে পারেন, অর্থাৎ মিউচুয়াল ফান্ডটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও আছে কিনা। অধিকাংশ ক্ষেত্রে ডাইভার্সিফাইডই থাকে। এবার দেখবেন যে যখনই আপনি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও চেক করবেন তখন দেখবেন যে বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোনো একটা নির্দিষ্ট সেগমেন্টকে বেশি প্রায়োরিটি দেয়। কোনো মিউচুয়াল ফান্ড আছে যারা কেমিক্যাল সেক্টরে বেশি ইনভেস্ট করছে, কোনো মিউচুয়াল ফান্ড আছে যারা হয়তো ধরুন ফিনান্সে ইনভেস্ট করছে বেশি, আবার কোনোটা হতে পারে এটা আইটিতে ইনভেস্ট। তো সেটা তাদের মোটামুটি একটা স্ট্র্যাটেজি, সেইখানে আমাদের বিশেষ কিছু হাত নেই। জাস্ট দেখার জন্য আপনি চেক করে নিতে পারেন। আরও চেক করতে পারেন ফান্ড হাউস, হতে পারে যে কোনো ফান্ড হাউসের উপর আপনার বেশি বিশ্বস্ততা আছে। যেমন অনেকেই এসবিআইকে খুব পছন্দ করেন, তারা এসবিআইয়ের ফান্ড খোঁজেন, আবার কারো কারো ভরসা আছে এইচডিএফসির উপরেতে, কেউ কেউ আইসিআইসিআই কিংবা অ্যাক্সিসকে চান। তো এগুলো আপনার পার্সোনাল পছন্দের ব্যাপার, কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে এই যে আপনি ভালো রিটার্ন পাবেন এমন কিন্তু কোনো কথা নেই। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরেও লোকের টাকা লুজ করছে, অথবা যতখানি রিটার্ন পাওয়ার কথা ছিল ততখানি রিটার্ন পাচ্ছেন না। তো কেন লোকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরেও ভালো রিটার্ন পায় না, তার পিছনে আছে প্রধান 4টে কারণ। আপনি কি জানতে চান সেই 4টে কারণ কি? যদি জানতে চান তাহলে আমার এই বাঁদিকের এই ভিডিওটাতে ক্লিক করুন।